যেমনটি থামলেলে দেখেছো 180 180, অতটাও সহজ নয় বাবা। তাল গাছের ওই যে 2.5 হাত না, ওই 2.5 হাত ওঠা একটু কঠিন ব্যাপার। চারদিকের কথা ভাবিয়া একদিকের কথা কইতে হইবে, একদিকের কথা ভাবিয়া চারদিকের কথা কওয়া যাবে না। যে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমার কোনো পরিকল্পনা থাকবে না, তা তো 1 মিনিটের ম্যাজিক। সবাই বলে স্যার কনসেপ্ট করলেই হয়ে যাচ্ছে, কনসেপ্ট করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি এত বই পড়তে যাবো না, ওই কনসেপ্টের বইটা কিনে দেবো, তাহলে তুমি টাকা যাবে না। স্যার শর্ট ট্রিক্স হবে তো? আরে শর্ট ট্রিক্স কেন হবে না? শর্ট ট্রিক্স তো অবশ্যই হবে, তার কারণ জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর শর্ট রাস্তাই তো দরকার আমাদের, তাই না? তাই তো? পাগল ছাগলের মতো আচরণ করলে হবে না। হ্যালো স্টুডেন্টস, হ্যালো হ্যালো হ্যালো। তো দেখ, মেড বাংলা একাডেমি, তো মেড বাংলা একাডেমি কেন আমরা তৈরি করেছি, তার উদ্দেশ্যটা কি, সেটা আমরা প্রথম দিনের লাইভে অলরেডি তোদের সঙ্গে বলে দিয়েছি বা তোমাদের সঙ্গে বলে দিয়েছি। তো চলো, আজকের এই যে প্রথম ভিডিও যেটা আমি তৈরি করছি, তোমাদের অনেক রকম কোয়ারিজ ছিল আগের দিন। প্রথমবার যখন আমরা লাইভ করলাম, সেই লাইভে তোমাদের প্রচুর কমেন্ট ছিল যে স্যারের কোয়ালিফিকেশন কি। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার, দেখো ভয় তো লাগবেই। নতুন একটা মেন্টর গাইড নিচ্ছি, গাইড যদি আমার সঠিক রাস্তায় না নিয়ে যায়, তাহলে আমি তো জঙ্গলে ঢুকে যাব, তাই না? আর জঙ্গলে ঢুকে গেলে বাঘে খেয়ে নিতে পারে, তাই তো? তো দেখ, যখন পড়ানো শুরু হবে তখনই আসল ব্যাপারটা বুঝতে পারবি যে না ঠিক আছে, আমি সঠিক জায়গায় রয়েছি কিনা। তো ওই নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। পড় আগে ভালো করে, তারপর নিজেই বুঝে নিবি যে না আমার গাইড কেমন আছে। তো প্রথমে রেসপেক্টটা প্রয়োজন, সেই যে রেসপেক্টের জায়গা, প্রথমেই ডাউট নয়, প্রথমে রেসপেক্টের জায়গাটা থাকা ভালো। গুরু শিষ্যের মধ্যে যেটুকু সম্পর্ক, যেমন বন্ডিং থাকা উচিত, তেমন বন্ডিং আমাদের আস্তে আস্তে হয়েই যাবে। তো তোরা আমাকে অনলাইনে দেখিসনি, প্রথম দিকে মনে হতে পারে যে না এরকম ব্যাপার আছে। তো যাই হোক, তো চলো আজকে শুরু করা যাক আমাদের নতুন যে এক ফার্স্ট যেটা তোমাদের বলবো। আমি বলেছিলাম যে আমি বিভিন্ন রিভিশন সিরিজ বা বিভিন্ন রিভিশন বুস্টার টাইপের আমি নিয়ে আসবো। তো এই যে বুস্টার ডোজ তো মাঝে মাঝে দিতেই হবে, এনার্জি বুস্ট করার জন্য বুস্টার ডোজ তো প্রয়োজন। তো চলো, প্রথম যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে 4 স্টেপস টু মাস্টার্স নিট ফিজিক্স। তো নিট ফিজিক্সে প্রথমে তোমাদের কি ভাবনা চিন্তা করা উচিত বা কি পরিকল্পনা নিয়ে আগে তোমার মাঠে নামা উচিত। দেখো, তোমার যদি অস্ত্রাগার ঠিকঠাক না থাকে, ঠিক আছে, তোমার যদি পরিকল্পনা ঠিক না থাকে, যুদ্ধে জেতা কিন্তু সম্ভব নয়, আর এটা যুদ্ধের থেকে খুব একটা কমও নয়, তাই তো? এই ধরনের যে পরীক্ষা, সেটা কিন্তু যুদ্ধের থেকে কম নয়। একটা মানুষের বডি হয়তো 6 ফিট হাইট হতে পারে, ঠিক আছে, কিন্তু তার যা নার্ভাস সিস্টেমের জটিলতা আছে, সেই জটিলতাটা তোমার তো বুঝতে হবে, সেজন্যই তো তুমি মেডিকেল প্রফেশনে যাচ্ছ, তাই না? আর তাছাড়াও একটা নোবেল প্রফেশনে তুমি যাচ্ছ, যেখানে গডের পরের স্থান দেওয়া হয় ডক্টরকে, বা ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট তোমরা হতে চলেছো জেনপাসের মাধ্যমে। তো যাই হোক, বা তোমরা যে সেবা শুশ্রূষা যে ব্যাপারটা রয়েছে এনএমজিএন এর মাধ্যমে যেখানে তোমরা যাবে। তো এই ডেডিকেশন এবং এই চিন্তা ভাবনা এবং এই লক্ষ্যে পৌঁছানোর যে একটা ক্রেজ, সেটা তোমাদের মধ্যে থাকা উচিত। আশা করি সেটা আছে বলেই তুমি আজকে এই চ্যানেলে এখানে এসে পড়তে এসেছো। তো আমার কাজ ফিজিক্সটা ভালো করে বোঝানো, তোমার কাজ হচ্ছে ফিজিক্সটা ভালো করে বোঝা এবং আমার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে 1 2 3 স্টেপের মাধ্যমে পুরোটাই কিন্তু ফলো করা। এই ফলো করাটা প্রত্যেকটা মুহূর্তে ইম্পর্টেন্ট। প্রত্যেকবার তুমি যদি তোমার এই ফলো করাটা একবার একটুখানি গোলযোগ হয়ে তুমি একটুখানি ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তার মানে দিস ইজ দ্য ডিস্ট্রাকশন। তাহলে এই যে ট্র্যাক থেকে সরে যাওয়া, এইটা যেন না হয়, প্রতিনিয়ত কনসিস্টেন্সি যেন বজায় থাকে, তাহলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, এইটুকু বলতে পারি, ঠিক আছে? তার কারণ কখনো তোমার থেকে ভালো টিচার তোমার কেউ হতে পারে না। তুমি নিজেই কিন্তু তোমার নিজের সবচেয়ে ভালো টিচার। তো নো ওয়ান ক্যান টিচ ইউ, ঠিক আছে, উইদাউট ইওর ডেডিকেশন। তোমার ডেডিকেশন বা তোমার ডিজায়ার বা তোমার ইচ্ছে ছাড়া তোমাকে কিন্তু আমরা ভালোভাবে কিছুই করাতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে ওই যে আগের দিন বলেছিলাম, তোমার হোয়াইটা ক্লিয়ার থাকার দরকার, যে কেন তুমি এটা করতে এসেছো, কি করতে এখানে এসেছো, কেন এসেছো, ঠিক আছে? তো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এই গল্পটা তোমাদের অবশ্যই একটুখানি তোমাদের মনটা বুস্ট করতে হেল্প করবে বলে মনে হয় আমার। আর যদি না করে তাহলে খুব সমস্যা আছে, তোমার নিজেই ভাবতে। তো দেখো, মনে করো
তুমি একটা বাবা, ঠিক আছে, তুমি একজন পিতা। এখন একজন দায়িত্বশীল পিতা তার সন্তানের প্রতি কতটা দায়িত্বশীল হতে পারে সেটা আশা করি তোমাদের আর বলে বুঝিয়ে দিতে হবে না, ঠিক আছে। তো দেখো, এবার মনে করো যে পিতা কোনো একটা পাশের বিল্ডিং এ রয়েছে, আর একটা ভীষণ বড় বিল্ডিং, মানে মনে করো 10 তলা একটা বিল্ডিং রয়েছে, আইটি সেক্টরের বিল্ডিং হয় এরকম। তো সেই বিল্ডিং এর 9th ফ্লোর তার মেয়েটা কোনো একটা কর্মচারী হিসেবে সেখানে কাজ করে। তার পাশের বিল্ডিং এ তার পিতাও কোনো না কোনো কাজে বা কোনো না কোনো কারণে সেখানে রয়েছে বলে আমরা ধরে নিই, ঠিক আছে। এবার দেখো, তোমাকে যদি সাধারণভাবে বলে দেওয়া হয় যে না, দুটো বিল্ডিং, ঠিক আছে, দুটো বিল্ডিং, ব্যাপারটা একটু ভালো করে বোঝো যে আমি বলছি যে দুটো বিল্ডিং পাশাপাশি রয়েছে, মানে কেমন দেখো, একটু ভালোভাবে জিনিসটাকে অনুধাবন করা, ফিল করার চেষ্টা করো। এখানে একটা বিল্ডিং রয়েছে, এখানে আর একটা বিল্ডিং রয়েছে। মনে করো এই দুটো বিল্ডিং এর মাঝে একটা মই দিয়ে দেওয়া হয়। এই মইটা দিয়ে তোমাকে বলা হলো যে এটা কিন্তু আমরা বলেছি 10 তলা বিল্ডিং। এই মই দিয়ে তোমাকে বলা হলো যে এই মই দিয়ে তোমাকে ওখানে পাস করতে হবে, ঠিক আছে। এখন দেখো, তাহলে তোমার 10 লক্ষ টাকা দেওয়া হবে, 10 lakhs, ঠিক আছে। তাহলে তোমার 10 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি মইটা দিয়ে শুধুমাত্র এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাবে, তাই তো। এখন এখন তো শুনতে এরকম মনে হচ্ছে, কিন্তু 10 তলা বিল্ডিং এর উপরে যখন তুমি এই মই মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাবে, ঠিক আছে, তোমার তখন অবস্থা খারাপ হয়ে যাবে। এবার বলো, তোমাকে যদি এই অপরচুনিটি দেওয়া হয় 10 lakhs, তুমি কি যাবে? যাবে না। তার কারণ পয়সার থেকে তোমার কাছে জীবনটা কিন্তু বেশি হয়ে দাঁড়াবে। যে না, আমি এই বিল্ডিং এ পৌঁছতে গেলে আমার মৃত্যু হয়ে যেতে পারে, 10 লক্ষ টাকা আমার জীবন কেনা যাবে না, তাই তো। বেঁচে থাকলে অনেক কিছু করে নেব। কিন্তু এবার এই সিচুয়েশনটা একটুখানি বদল ঘটিয়ে দিই। দেখো, মনে করলে যে এই বিল্ডিংটায় সেই মেয়েটা কাজ করছে, আর তার বাবা এখানে রয়েছে, ফাদার, এখানে তার ডটার। এই বিল্ডিং এ আগুন লেগে গেছে, ঠিক আছে। বাবার কাছে একটাই অপশন রয়েছে, যে সে যদি এই মইটা পার করতে পারে, হয়তো সম্ভবত সে তার মেয়েকে বাঁচাতে পারবে। এবার তুমি বলো, সে কি যাবে না যাবে না? এবার বলো, একজন দায়িত্বশীল পিতা যদি একটা মিনিমাম পার্সেন্টেজ চান্স থাকে 0.00 সামথিং, তবেও কিন্তু অবচেতনে, নিজের অবচেতনে সে কিন্তু কাজটা করে ফেলবে। এটাই কৃতিত্ব হয়, এটাই। তাহলে সে কিন্তু এটা অবচেতনেই করে ফেলবে। তার কারণ তার কাছে একটা জিনিস ক্লিয়ার আছে, ওয়াই, কেন কেন আমি ওখানে যাচ্ছি, সেই জিনিসটা তার কাছে ক্লিয়ার রয়েছে। সে একদম মনের দিক থেকে ক্লিয়ার যে আমি এখানে পৌঁছলে আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো, বা অ্যাটলিস্ট পিতৃত্বের যে মানে ব্যাপারটা, যে তার মনের যে এটা তৈরি হয়, তোমরা পিতা হলে তখন বুঝবে। তো যাই হোক, তো এই হোয়াইটা তার ক্লিয়ার রয়েছে যে আমি কেন যাচ্ছি। তো ঠিক ব্যাপারটা তাই, তুমি আজকে পড়তে এসেছো, এমনি চলে এসেছি স্যার, এমনটি নয়। তোমার হোয়াইটা ক্লিয়ার থাকতে হবে, তোমার গোলটা, টার্গেটটা সেট থাকতে হবে, এবং সেই উদ্দেশ্যে গোল ডাইরেক্টেড যে আচরণ তোমার করা উচিত, তোমার বিহেভিয়ারটাকে সেভাবে সেট আপ করতে হবে, এবং তোমার রেগুলার দিনের হ্যাবিটটাকে সেইভাবে বদলাতে হবে। সেটাই একদিন তোমার ডেস্টিনি হবে, ঠিক আছে। তো তোমার আজকের দিনের যে হ্যাবিট, সেটা তোমার কিন্তু কার্যে প্রতিফলিত হবে। তোমার কার্যটা একটা সময় পর বারবার বারবার রিপিটেশনের মাধ্যমে সেটা এক সময় তোমার ডেস্টিনিটাকে সেট করে দেবে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো চলো, এবার অনেক কথা আমরা বলে দিলাম, মোটিভেট হয়েছো আশা করি। আর মোটিভেট আসলে বাইরের থেকে করা যায় না। মোটিভেশন দুই প্রকার, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। তো এক্সট্রিনসিক মোটিভেশন বাইরের থেকে করা যায়, তাই না। তোমাকে একটা পুরস্কার দেবো, ঠিক আছে, তোমাকে ব্যাচে ছাড় দেবো, তাই তুমি পড়াশোনা করছো, ঠিক আছে। তো দেখো, এটা হতে পারে। কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে অভ্যন্তরীণ, নিজস্ব, যে আমি পারবো এবং আমি এই লক্ষ্যে পৌঁছতে চাই এই কারণের জন্য, কারোর জন্য নয়, আমার জন্য আমি এখানে যেতে চাই। তো এই আমার জন্য ব্যাপারটা নিজের মধ্যে থাকলে তবে তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে, ঠিক আছে। এবার যেমনটি থাম্বনেলে দেখেছো 180 180, অতটাও সহজ নয় বাবা। তাল গাছের ওই যে 2.5 হাত না, ওই 2.5 হাত ওঠা একটু কঠিন ব্যাপার,
এই যে তাল গাছের পাতাগুলো এইভাবে মুড়ে থাকে না, করাতের মতো ব্লেডের মতো ধার থাকে, ওখান থেকে উঠতে গেলে চামড়া এমনি এমনি ছাড়িয়ে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো ব্যাপারটা হচ্ছে এই, ওই 2.5 হাত যাওয়াটা কিন্তু অতটা সোজা নয়। এর জন্য রগড়াতে হবে, চামড়া তুলে ফেলতে হবে আগের থেকে, তারপর তুমি সেই জায়গায় যেতে পারবে। অতটা সোজা নয়। স্বপ্নে ভাবলে হবে না, কাজ করতে হবে, রোজ দিনে প্রচুর পরিশ্রম করতে হবে। তুমি এখনো এক্সপেক্টই করতে পারছো না যে তোমার কতটা পরিশ্রম করতে হবে, তারপরে এই 180-র মধ্যে 180 হয়। ঠিক আছে? তো থাম্বনেল দেখে ভীষণ আনন্দ করার দরকার নেই, আজকে এমন কিছু জেনে যাবো স্যার যে 180 পেয়ে যাবো। হবে না, হবে না। এটা চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, রিপিটিশনের মাধ্যমে, হ্যাবিট ফর্মেশনের মাধ্যমে হয়। এইগুলো আগে ফর্ম করো, তারপর কিন্তু এক্সপেক্ট করো। ঠিক আছে? যখন দেখবে তোমার এক্সপেকটেশন মোতাবেক তুমি কাজ করতে পারছো না, একটুখানিও জড়িয়ে যাচ্ছে, তখন বুঝবে তোমার ট্র্যাক থেকে তুমি ছাড়িয়ে যাচ্ছ। তাহলে তোমার এই যে বললাম হ্যাবিট ফর্মেশন, এটা আগে করো। ঠিক আছে? এবং ল অফ অ্যাট্রাকশন কাজ করে, নিজেকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো জায়গাটাতে, যে তুমি এই অভিষ্ট লক্ষ্যে অলরেডি পৌঁছে গেছো। তখন ফিল করো যে তুমি ওই জগতে আছো। ওখানে থাকলে তোমার কেমন লাগবে, কি ফিলিংস হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্ট নয়, অ্যাজ এ ডক্টর নিজেকে ফিল করো। তাই তো? তাহলে এই জিনিসগুলো করো। সব জিনিস একসঙ্গে যখন করবে না, ইউনিভার্স তোমাকে হেল্প করবে। আচ্ছা, আজকে এসিটা একটু ডিস্টার্ব আছে, সেই জন্য আমি একটু ঘামবো। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো এবার এই স্টেপস গুলো একটু বলে দিই। স্টেপস গুলো খুব একটা বেশি নতুন কিছু নয়, মানে একেবারে ইউনিক সামথিং। দেখো, ইউনিক হচ্ছে তোমার প্রচেষ্টা। ঠিক আছে? না হলে অনেক কিছু তো সবাই বলে দিতে পারে, এসব কোনো ব্যাপার না। মোটিভেট করাটা এটা একটা আর্ট। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, সেটা করাই যায়, কিন্তু তুমি যদি ইন্ট্রিনসিক মোটিভেশন, অভ্যন্তরে নিজেকেই মোটিভেট না করতে পারো, তোমার যদি কোনো অন্তর্দর্শন না থাকে, তাহলে তোমাকে মোটিভেট করে কোনো লাভ নেই, তোমার হবে না। ঠিক আছে? তো ব্যাপারটা দেখ, 4 স্টেপস যেটা আমি বলেছি সেটা আমি পরপর একটুখানি ডিসকাস করে দিই। দেখো, স্টেপ বাই স্টেপ পরিকল্পনাটা তোমাদের কি হবে। দেখো, যে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমার কোনো পরিকল্পনা থাকবে না তা তো হয় না। তোমার পরিকল্পনা থাকতে হবে, এবং সেই পরিকল্পনা মাফিক তোমার এগিয়ে যেতে হবে, তবেই তো তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে, তা না হলে তো সম্ভব নয়। তো দেখো, প্রথম স্টেপ 1-এ কি করতে হবে, দা 80-20 রুল। এখানে আমরা বললাম দা 80-20 রুল। স্যার 20-র মধ্যে 80 পাওয়ার রুল নাকি? একদম নয়। দেখো, 80-20 রুল বলতে কি বুঝলাম, যে তোমরা যে ভুলটা করো সেটা কি, দেখো, যে সব চ্যাপ্টারে সমান সময় দেব। ঠিক আছে? এমনটি নয় গো, সব চ্যাপ্টারে সমান সময় দিলে সবার থেকে সমান ফিডব্যাক পাওয়া যায় না। তার কারণ সবার কাঠিন্য এক নয়, সবার কাঠিন্য এক নয়। আইএস পরীক্ষায় যদি তোমরা দেখো যে কোনো একজন ব্যক্তি হিস্ট্রিতে পরীক্ষা দিয়েছে, অপশনাল সাবজেক্ট নিয়েছে, আবার কেউ একজন ম্যাথমেটিক্স অপশনাল নিয়েছে, তাহলে দুজন দুরকম অপশনাল সাবজেক্ট নিয়েছে, নিয়ে যে হিস্ট্রিতে দেখা গেল, মনে করলাম আমি যে হিস্ট্রিতে কেউ 100 পেয়েছে, ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্সে কেউ দেখালো 60 পেয়েছে। কিন্তু র্যাঙ্ক যখন আসছে তখন দেখালো ম্যাথমেটিক্সের লোকটা আগে র্যাঙ্ক করেছে। হলো কি করে? নর্মালাইজেশন। মানে সাবজেক্টের কাঠিন্য অনুসারে তার মার্কসটা আসলে নর্মালাইজ করা থাকে, যে এই সাবজেক্টের এত নাম্বার ইজ ইকুইভ্যালেন্ট টু ওই সাবজেক্টের এত নাম্বার। তো ব্যাপারটা হচ্ছে কাঠিন্য ম্যাটার করে ভাই। তাহলে কাঠিন্য যদি ম্যাটার করে, তাহলে কোন জিনিসটা বেশি কঠিন, কোন জিনিসটা বেশি শক্ত, সেখানে তোমার একটু বেশি পরিশ্রম করতে হবে গো, তাই না? তাহলে তুমি যদি সবেই মনে করো একই রকম ফর্মুলা, সব জায়গায় কাজ করব, ঠিক আছে, সব পাড়ায় একই রকম বক্তব্য দেবো, তা নয়, হয় না। তাই তো? যেখানে যেমন মানুষ আছে, যেখানে যেমন ধরনের ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে গেলে তাদের কালচার কি সেই সম্বন্ধে আগে একটু জানতে হবে, তাই না? চারদিকের কথা ভাবিয়া একদিকের কথা কইতে হইবে, একদিকের কথা ভাবিয়া চারদিকের কথা কওয়া যাবে না। শরৎচন্দ্রের কথা, আমার নয়। তাহলে ব্যাপারটা কি, যে তোমার এই সব দিকের কথা, অর্থাৎ চারদিকের কথা ভেবে একদিকে আসতে হবে। তো দেখো, বি কেয়ারফুল। বারবার কারণ বলছি, তার কারণ এটা কিন্তু একটা যুদ্ধের থেকে কম নয়, এটা শুধু একটা জার্নি নয়, এটা একটা গোল, এটা একটা টার্গেট, এটা একটা ডেস্টিনি। তাই তো? তোমার ওখানে যেতে হবে, এই গন্তব্যে সহজে যাবে না। ওই যে তাল গাছের 2.5 হাতের গল্পটা বললাম, অতটা সোজা নয় গো। তো দেখো, প্রথমে তোমরা কি করবে, যে
একটু স্মার্টলি পড়াশুনো করতে শেখো। স্মার্টলি পড়াশুনো করতে শেখো বলতে আমি এইটা বোঝাতে চাইছি যে পড়াশোনাটা শুধুমাত্র পড়ার জন্য পড়ে যাচ্ছি এমনটি নয়, একটু স্মার্টলি পড়ো। মানে কি রকম, চ্যাপ্টারে কাঠিন্য অনুসারে নিজেই ভাগ করে নাও। এবার দেখো, কাঠিন্যতা কাঠিন্যতা নিজের উপরেও ডিপেন্ড করে। তোমার কাছে যে জিনিসটা শক্ত হয়ে যায়, আমার কাছে সেই জিনিসটা হয়তো নরম হতে পারে, নরম নয় কঠিন হয়ে যেতে পারে, বা আমার কাছে সেটা হার্ড সহজ হয়ে যেতে পারে। আবার আমার কাছে যেটা সহজ লাগছে সেটা তোমার কাছে কঠিন হয়ে যেতে পারে। ম্যাটার করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, উম্যান টু ম্যান ভ্যারি করে, গার্ল টু গার্ল ভ্যারি করে। দেখো, ভ্যারিয়েশন থাকে। তো সেই জন্য প্রথমে কি করবে, প্রথমে তুমি নিজের নিজের অনুসারে তোমার নিজের অন্তর্দর্শনের মাধ্যমে তুমি ঠিক করো যে স্যার এইগুলো আমার কঠিন লাগে, তাতে একটু বেশি সময় দাও। কতটা সময় দিতে হবে সেটা তুমি ঠিক করে নাও। ঠিক আছে, দু চারবার পড়ো, পড়ে বোঝো যে এই ধরনের টপিকগুলোতে আমার এতটা সময় লাগে। ওর জন্য কোনো ফিক্স শিডিউল হয় না। রুটিন তুমি যদি রোজ বানাও তাহলে পরের দিন আবার বদলাতে হবে। রুটিনে কাজ হয় না গো। কাজ হয় কিসে, যে আমি আজকে এই টপিকগুলো পড়বো, পরিস্থিতি যাই হোক আমাকে পড়তে হবে। ঠিক আছে, পরিস্থিতি যাই হোক আমাকে পড়তে হবে, তার কারণে আমি খেয়েছি, টয়লেট গিয়েছি। ঠিক আছে, এটা আমার কাছে এমার্জেন্সি ছিল, এটা করতেই হবে, না হলে পেটে ব্যথা করবে টয়লেট না গেলে। তাই তো, না খেলেও পেটে জ্বালা করবে। তাই তো, তার মানে এবার তুমি তোমার আজকের দিনের কাজটার থেকে শিফট করে গেছো, তোমার কোনো জ্বালা দেয়নি, তাই না? তাহলে তুমি জানবে হবে না, তোমার হবে না। এই যে 180-র কথা বলছি, এটা তোমার কাছে স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। তুমি এসব করো না। এবার দেখো যেটা বলছি, তাহলে কি তোমার এই যে 80-20 রুল যেটা রয়েছে, সেখানে আমরা এইটা বলতে চাইছি যে পরীক্ষার 80% প্রশ্ন 20% টপিক থেকে আসে। তার মানে বারবার মানে কোশ্চেনটা অ্যানালিসিস করলে, আমরা অ্যানালিসিস করেছি, আমি অ্যানালিসিস ভিডিও পরে দিচ্ছি। তো দেখো, সেখানে 20% টপিক রয়েছে, তার মধ্যে 80% কোশ্চেন লুকিয়ে রয়েছে। তোমরা সেগুলো যদি খুব ভালো করে কভার করে ফেলো, তাহলে কিন্তু 80% প্রিপারেশন করে ফেলছো। তো ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং সেগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমরা তো ভিডিও বানিয়ে তোমাকে দেবই। ঠিক আছে, নিজেরটা নিজে করার চেষ্টা করো, সবসময় নিজের উপরে বেশি গুরুত্ব দাও, স্যারের উপরে নয়। আমি পথ দেখাবো, পথে হাঁটার দায়িত্ব তোমার, আমার না। আমি হাঁটলে তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো চলো নেক্সট নেক্সট স্টেপ 2, এনসিইআরটি পড়ার সঠিক নিয়ম। অনেকে এনসিইআরটি ইগনোর করো তোমরা। ঠিক আছে, যেহেতু বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, মনে হয় স্যার এনসিইআরটি পড়ে আমরা কি করবো, বা এনসিইআরটি পড়তে আমাদের শক্ত লাগে, অসুবিধা হয়। ঠিক আছে, 180 লক্ষ্যে পৌঁছতে গেলে এনসিইআরটি লাগবে খোকা, 180 লক্ষ্যে পৌঁছতে গেলে লাগবে, তাই না? এইবার তুমি যদি লক্ষ্যই 180 করো, তাহলে হয়তোবা তোমার নাম্বারটা তার কাছাকাছি বা তার থেকে একটু কম বা আশপাশে থাকবে। কিন্তু তোমার লক্ষ্যই 80 হলো বাবা, ঠিক আছে, তাহলে 40 হবে না, তোমার দ্বারা হবে না। তো দেখো, অনেকেই বললাম যে তোমরা কি করো, ইগনোর করো এনসিইআরটি। তো এনসিইআরটি ট্র্যাপ এড়ানোর উপায় হচ্ছে কি, এনসিইআরটি তোমার পড়তে হবে। তো এনসিইআরটি তে যে সামারি, তোমাদের যেরকম ছায়ার বই বা এদিকে আমাদের অন্যান্য বই যেগুলো আমরা ফলো করি, ঠিক আছে, তো দেখো সেখানেও তোমাদের দেখবা সামারাইজেশন থাকে বা সলিউশন দেওয়া থাকে, কোশ্চেনে হটস থাকে, এগুলো থাকে, বিভিন্ন নিউমেরিক্যালস গুলো থাকে। তো দেখো এখানেও এই যে পয়েন্টস টু পয়েন্টস পন্ডার, সামারি, এই লাইনগুলো তো থাকে, তাই না? তাহলে এইগুলো এক্সাম্পলস এর অঙ্কগুলো, অ্যাসারশন রিজন টাইপ গুলো, সেগুলোকে ভালো করে দেখতে হবে। সেখানে কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ, জাস্ট নাম্বার গুলো বদলে কোশ্চেন এসে যায়। ঠিক আছে, তো দেখো স্টেপ 2 তে তাহলে তোমরা এনসিইআরটি কে ফলো করবে। কিভাবে ফলো করবে এর জন্য আমি পরে বলে দেবো। এখন তো আমরা একটা জাস্ট ইন শর্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে রোডম্যাপ হওয়া উচিত। তো দেখো, 1 মিনিটের ম্যাজিক বা প্রবলেম সলভিং এবং টাইম ম্যানেজমেন্ট। দেখো টাইম ম্যানেজমেন্ট, তোমার টাইমটা কিভাবে ম্যানেজ হবে। আগের দিন যখন আমরা লাইভ করছিলাম, তখন একটা প্রশ্ন বারবার আমি দেখছিলাম, স্যার শর্ট ট্রিক্স হবে তো? আরে শর্ট ট্রিক্স কেন হবে না? শর্ট ট্রিক্স তো অবশ্যই হবে, তার কারণ জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর শর্ট রাস্তাই তো দরকার আমাদের, তাই না? তাই তো, পাগল ছাগলের মতো আচরণ করলে হবে না। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো শর্ট রাস্তা নেই গো, শর্ট রাস্তা নেই, শর্ট ট্রিক্স আছে। কিছু কিছু কোশ্চেনের শর্ট ট্রিক্স আছে, আনসার শর্টে দেওয়া যায়, লক্ষ্যে শর্টে পৌঁছানো যায় না। তো আমি যেটা বলছিলাম যে লক্ষ্যে তুমি শর্টে পৌঁছতে পারবে না, দুটো একটা প্রশ্ন বা কিছু কিছু প্রশ্নের যে শর্ট ট্রিক্স অবশ্যই দেবো, কেন দেবো না?
লং এবং শর্ট দুটোই বলবো। তো দেখো, শর্ট ট্রিক্স অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আছে। তার আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এবার তোমার মনে হবে স্যার এই কনসেপ্টের বইটা কোথায় পাওয়া যায়? ছোটবেলা আমিও ভাবতাম, সবাই বলে স্যার কনসেপ্ট করলেই হয়ে যাচ্ছে, তাহলে আমি এত বই পড়তে যাবো না, ওই কনসেপ্টের বইটা কিনে নেবো, তাহলে তুমি এটা গেলে যাবে না। কিন্তু কনসেপ্টের আলাদা করে কোনো বই হয় না। কনসেপ্টের জন্য তোমার অনেকগুলো বই পড়তে হয়, অনেকগুলো জিনিস জানতে হয়, অনেক নলেজ অ্যাকোয়ার করতে হয়, তোমার ব্রেনের স্কিমাটাকে সম্প্রসারণ করতে হয়, তখন গিয়ে তোমার অনেক কিছু হয়। তো কনসেপ্ট হচ্ছে রোজ দিনের একটা অভ্যেস, রোজ দিন নতুন কিছু অর্জন করা, নতুন কিছু নিজের মধ্যে ইনকর্পোরেট করা, নিজের স্কিমাটাকে আস্তে আস্তে প্রসারিত করা এবং তাতে অনেক কিছু নতুন তথ্য অ্যাসিমিলেট বা অ্যাকোমোডেট করা, এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো সেটা করতে হবে। তো দেখো, 1 মিনিট ম্যাজিক বলতে যেটা বলতে চাইলাম, ম্যাজিক বলে আসলে কিছু নেই। ম্যাজিক বলতে যেটা হয় সেটা হচ্ছে কি, লাইফটা ম্যাজিক্যাল করতে গেলে, ঠিক আছে, লাইফটা ম্যাজিক্যাল যদি করতে হয় তাহলে পরিশ্রম যেটা করতে হবে সেটা একদম পুরো ইলজিক্যাল। লোকজন মানে অবাক হয়ে যাবে যে কি হচ্ছে, কি এত পারে কি করে, কিভাবে করছে। তো এরকম ব্যাপারটা করতে হবে, তারপরে গিয়ে তুমি চেঞ্জ হবে। ঠিক আছে, তুক্কা মেরে কিছু হবে না। ঠিক আছে, তো যাই হোক, ফর্মুলা ডায়েরি তৈরি করতে হবে। আমি বলেছিলাম যে সামারাইজেশন আমিও বলেছি, আমিও নিজে করে দেবো কিছু, কিন্তু আমি যেগুলো করে দেবো সেগুলো তো আমার মোটিভ অনুসারে, যে আমার এগুলো পছন্দ হচ্ছে বা এগুলো আমার প্রয়োজন হয়। দেখালো ওর থেকে ইজি ফর্মুলা তোমার প্রয়োজন, বা ওর থেকে জটিল ফর্মুলা যেটা আমার মনে করেছি আমার প্রয়োজন নেই। দেখো, ক্রিয়েটিভ স্টুডেন্ট থাকে, তাই তো, গিফটেড স্টুডেন্ট থাকে, আমি তো গিফটেড না, তাই তো, আমি তো অর্ডিনারি। তাহলে আমার ব্রেন অনুসারে আমি চিন্তা ভাবনা করেছি যে এইগুলো লাগবে। এইবার আমি কি চিন্তা করেছি যে না, পরীক্ষার পার্সপেক্টিভে এগুলো পড়তেই হবে, এগুলো একদম দরকার, মাথায় রাখা দরকার, শুধু খাতায় নয়, সেই জন্য আমি ওগুলো বানিয়েছি, তাই না? কিন্তু তোমার আরো কিছু প্রয়োজন হতে পারে, তুমি গিফটেড লার্নার হতে পারো, তাই তো, তাহলে তুমি কিন্তু অর্ডিনারি নয়, অর্ডিনারির থেকে এক্সট্রা অর্ডিনারি নয়, তুমি কিন্তু তার থেকেও বেশি গিফটেড। বললাম, গড তোমাকে ক্রিয়েট করে পাঠিয়েছে কিছু একটা স্পেশাল করার জন্য। ঠিক আছে, তুমি ইলন মাস্কের মতো হতে পারো, তাই না? তাহলে সেক্ষেত্রে কি, যে তোমার আমার পরিকল্পনা ফলো করলে হবে না, আমি পরিকল্পনা একটা গাইডেন্স তোমাকে দিয়ে দিচ্ছি যে না, এইটা করতে হবে বা এইটা করলে সুবিধা হয়। তুমি এগুলো জেনে রাখলে কি হবে, পথে হাঁটতে তোমার সুবিধা হবে। আমি তোমাকে পথটা চেনাচ্ছি যে এখানে একটা মোড় আসবে বাবা, মোড়ের পাশে এখানে একটা এই টাইপের একটা বিল্ডিং রয়েছে, ওটা দেখবে, ওখান থেকে একটু ডান দিকে ঘুরে যাবে। তো তোমার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছানোর জন্য আমি কিছু ল্যান্ডমার্ক করে দিয়ে যেতে পারি, ঠিক আছে, কিন্তু হাঁটতে হবে তোমাকে, আমাকে নয়। যদি আমার হাঁটিয়ে নিয়ে যাওয়ার চিন্তায় তোমার রেজাল্ট করার চিন্তা ভাবনা করো, তাহলে তুমি আজকে থেকে পড়াশোনা বন্ধ করো, এসব তোমার দ্বারা হবে না। তো যাই হোক, দেখো, এরপর যেটা রয়েছে, আমি বললাম যে ফর্মুলা ডায়েরি তৈরি করতে হবে, শর্ট নোটের খাতা রেডি করতে হবে, মিনিমাম ওগুলো রিভিশনের সময় কাজে লাগবে, পরীক্ষার আগে। ঠিক আছে, বা বারবার প্রত্যেকটা টপিকের যখন আমরা ইয়ে করব, সমস্যার সমাধান করব, তখন কিন্তু আমাদের এগুলো খুব পরিমাণে কাজে লাগবে, হেল্পফুল হবে। তো দেখো, এরপর কি, গ্রাফিক্যাল অ্যানালিসিস, গ্রাফের প্রশ্ন ভরপুর আসে। তো বিভিন্ন যে আমরা টপিক গুলো পড়বো, তার গ্রাফিক্যাল অ্যানালিসিস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রাফ গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। তো সেগুলো কোন কোন গ্রাফ কাজে লাগে সেগুলো কিন্তু তোমাদের একটু আলাদা করে নজর রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসি স্টেপ 4, রিভিশন এবং পিওয়াইকিউ এর যে ব্রহ্মাস্ত্র যেটাকে বলি। তো রিভিশন এবং পিওয়াইকিউ, রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। রিভিশন রিভিশন তো রিভিশন কথাটা বারবার রিভিশন করা অভ্যেস করো। ঠিক আছে, তোমার ভিশন ক্লিয়ার করতে গেলে রিভিশনটাও দরকার না, রিভিশনই দরকার। তোমার নতুন জিনিস পড়া কম প্রয়োজন, রিভিশনটা বেশি প্রয়োজন। ঠিক আছে, তোমার 10টা জিনিস নতুন করে পড়ার দরকার নেই, একটা জিনিস 10 বার পড়ে, একটা জিনিস 10 বার পড়ো। 10টা জিনিস একবার পড়ে কোনো লাভ হবে না, একটা জিনিস 10 বার পড়ো, রিভিশন দাও। রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। বারবার রিভিশন দাও একই টপিক, যেন তোমার যাই পরিস্থিতি হোক, তোমার মাথা অবচেতন মনেই যেন তোমার ওই জিনিসটা ঢুকে যায়। দেখো, আমরা যে রিফ্লেক্স অ্যাকশন বলি, রিফ্লেক্স অ্যাকশন কোথা থেকে কন্ট্রোল হয়? ব্রেন থেকে হয়, স্পাইনাল কর্ড থেকে হয়। স্পাইনাল কর্ডে সেই জিনিস হয় রিফ্লেক্স অ্যাকশন। তোমার দিকে কিছু ছুঁড়ে মারছি, স্যার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তো চোখ কেন বন্ধ হচ্ছে? তোমার পরিশ্রম করার দরকারই হচ্ছে না, চোখ অলরেডি বুঝতে পারছে, ব্রেন অলরেডি জানে
যে সামনের দিকে কিছু চলে আসছে, চোখটা বন্ধ করতে হবে ইমিডিয়েট। তো এই ইমিডিয়েট রেসপন্সটা কিসের মাধ্যমে? স্পাইনাল কর্ড রিফ্লেক্স অ্যাকশন। তো এই রিফ্লেক্স অ্যাকশনের মতো থাকবে। রিভিশন রিভিশন করে করে ব্রেনের মধ্যে একটা জায়গা এমন তৈরি থাকবে যে অবচেতন মনেও তোমার ওই উত্তরগুলো চেতন মনে আনতে যেন কোনো টাইম না লাগে। ঠিক আছে? তো ব্যাপারগুলো এটা রিভিশনের মাধ্যমেই সম্ভব, এমনি সম্ভব নয়। প্রত্যেকটা কথা, আজকের যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু আমাদের এর আগের সমস্ত রোড ম্যাপকে ছাড়িয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মেন এবং বিশেষ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটাই আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে? এটাই সবার আগে মাথায় ঢোকাতে হবে। ঠিক আছে? তো দেখো, তো প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো নাও, বারবার রিভাইজ করো, রিভিশন দাও, একটা টপিক ভালো করে নিজেরা পড়ে নাও, নিজের টপিকটা ভালোভাবে পড়ে নিয়ে ভালোভাবে প্রথমে টপিকটা পড়ে নাও, রিভিশন নোটস তো অলরেডি রয়েছে তোমার কাছে, সামারাইজেশন রয়েছে। ঠিক আছে? সেগুলো পড়ে নিয়ে তুমি কোনো একটা চ্যাপ্টারের সলিউশনে এগো। বারবার ভুল করো আবার করো, বারবার ভুল করো আবার করো। সলিউশন তোমার কাছে থাকতেই পারে, আগের থেকে প্রোভাইডেড সলিউশন তোমার কাছে আছে, ডাইরেক্ট সলিউশনে যেও না। বই খোলো, নিজে সমাধান করার চেষ্টা করো, বারবার সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে? করলে কি হবে দেখো, একটা প্রশ্নের মাঝেই জড়িয়ে তুমি অনেকগুলো প্রশ্ন ঘুরে আসবে। এই ঘুরে আসা নলেজ নেক্সট প্রবলেমে গিয়ে তোমার কাজে লাগবে। তো এই ব্যাপারগুলো কিন্তু ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিস খুব খুব। দেখো, কথাগুলো কিন্তু অত্যধিক দামি, ফ্রিতে পাচ্ছ বলে, ঠিক আছে, ফ্রিতেই উড়িয়ে দিও না। এইগুলোই কিন্তু দরকার সবার আগে। তো যাই হোক, না শুনবে আমার কি হবে, আমার রেজাল্ট যা হওয়ার হয়েই গেছে খোকা, আমি আর এক্সট্রা কিছু করতে পারবো না। এবার তোমার করতে হবে, তোমার পালা। তুমি যেদিন সফল হয়ে বলবে না এই স্যার আমার সফলতায় অংশীদার ছিল, ঠিক আছে, তখন আমার বুক একবার 56 ইঞ্চি 86 ইঞ্চি হয়ে যাবে। ওটাই ব্যাপার, টিচারের ওইটাই সফলতা। তো যাই হোক, দেখো, বিগত 20 বছরের যে নিট বা এআই পিএনটি আগে ছিল নাম, ঠিক আছে, তো সেখানকার যে প্রশ্ন সেগুলো রিভিশন করো বারবার। ঠিক আছে? ফুল লেন্থ মানে মক টেস্ট দাও সপ্তাহে 3 মাসে, যেরকম আমরা লিখেছি শেষ 3 মাসে সপ্তাহে অন্তত 2টি করে ফুল লেন্থ মক টেস্ট দাও। আমরা মক টেস্টের জন্য তোমাদের বললাম যে পার সানডে আমাদের মক টেস্ট তো আসবে। তাহলে কি মক টেস্টে কি হবে, এক্সাম না একটা আলাদা জিনিস, এক্সাম হল একটা আলাদা জায়গা। ঠিক আছে? তো এমনও হয়েছে যে আমি নিজেই এক্সাম দিতে গিয়েছি, আমি তো লোহা কেটে সোনা বার করে দিয়েছি। মানে কিরকম, এমন একটা প্রবলেম ছিল যে দেখা গেলো এত লেন্থের একটা রড রয়েছে কোনো একটা ধাতব বস্তুর, তো তাকে কেটে অর্ধেক করা হলো, তার ভার বহন করার ক্ষমতা কি পরিবর্তন হবে, তো আমি তো অর্ধেক করে দিয়েছি। আমি নিজেও ভুল করেছি, এক্সাম প্রেশারের ব্যাপার থাকে। তোমাদের কিন্তু ওই ভুল আমি পড়াই না, কিন্তু নিজে ভুল করে ফেলেছি। কি এক্সাম প্রেশার একটা সময় এই জিনিসগুলো কিন্তু ভুল হয়েছে। তার কারণ এক্সামটা প্রেশার কুকারের মধ্যেই দিতে হয় বলা যায়, সেখানে একটা প্রচন্ড প্রেশার থাকে। তার কারণ যে কোনো জিনিস আমাদের চাহিদা সবসময় আমাদের প্রেশারাইজ করেই রাখে, তাই না? আমাদের গোল, আমাদের টার্গেট, আমাদের অ্যাচিভমেন্ট, কত রকম চিন্তা, তারপরে কি হবে, এরপরে আমরা এই অ্যাচিভ করতে গেলে গার্লফ্রেন্ড আমাকে ভালো বলবে এবং সে আমার পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে, আমার ভালো জায়গায় বিয়ে হবে, ভালো একটা সোনা ময়না পরি পাবো, অনেক কিছু চিন্তা ভাবনা তোমাদের মধ্যে থাকে, গেঞ্জি জেনারেশন। তো যাই হোক, দেখো এবার তাহলে কি করতে হবে, সেই প্রেশার হ্যান্ডেল করার অভ্যেস কিন্তু আগে থেকে তৈরি করে যেতে হবে। তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো নেক্সট আসি, নেক্সট যেটা সেটা হচ্ছে রিভিশন এবং পিওয়াইকিউ। বারবার বলেছি যে ফিজিক্স কোনো মুখস্থ করার বিষয় নয়, মুখস্থ করলে হবে না, এখানে মুখস্থ হয় না। এখানে মুখস্থ করতে হবে কি, ওই যে বললাম সামারাইজেশন বা কিছু জিনিস যেগুলো তোমার ওই শর্ট নোট হিসেবে লিখে রেখেছো সেগুলো খাতায় না রেখে মাথায় রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে? এরপরেও যদিও আমি এটা বলছি, কিন্তু এই যে 180-র কথা বলছি না, এর জন্য অনেক জিনিস মুখস্থ তোমার রাখতে হবে, শুধু মুখস্থ করার বিষয় নয় বলেছি। ঠিক আছে? কিন্তু কিছু জিনিস মুখস্থ রাখতেই হবে যদি তুমি বেস্ট হতে চাও। ঠিক আছে? তো কি কি মুখস্থ রাখতে হবে সেসব আমি পরপর তো চ্যাপ্টার যখন পড়াবো বলেই দেবো, কোনো সমস্যা নেই। তো নেক্সট আসি, নেক্সট যেটা, তো এত সময় যে আমার সঙ্গে থাকলে তার জন্য তোমাদের তো একটা ধন্যবাদ জরুরি, তো থ্যাংক ইউ এত সময় থাকার জন্য। এইবার এই যে এত সময় বকাবকি উল্টো পাল্টা অনেক কিছু কথাবার্তা বললাম, তোমাদের মনে হলো, তাই না? যদি এরকম মনে হয় তাহলে তুমি ফেসে গেছো। ঠিক আছে? তো যাই হোক, ভালো করে একটু পড়াশোনা করতে হবে। তো দেখো, এরপর কল টু অ্যাকশন। স্যার থ্যাংক ইউ তো বলে দিলেন, ব্যাগ ছিলাম, বাড়ি যাবো,
আবার কল টু অ্যাকশন। আরে বাড়ি যাওয়ার সময় ঘরের কাজ তো দিতে হবে না, হোমওয়ার্ক। তো দেখো, ফিজিক্সের কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি কঠিন লাগে কোন চ্যাপ্টার, ঠিক আছে, তা তোমার কমেন্ট করে জানাতে হবে, স্যার এই চ্যাপ্টার গুলো আমার সবচেয়ে বেশি কঠিন লাগছে, ঠিক আছে। আমি তাহলে সেই চ্যাপ্টারের উপরে স্পেশাল ভিডিও আনবো এবং আগে আনবো। আমি তো জানি না তোমাদের কোনটা সব থেকে বেশি প্রয়োজন, ঠিক আছে। সবার আগে তো আমি ভেক্টর আনবো, এটা আমি নিজস্ব উদ্যোগে আনবো, ঠিক আছে। এটা আমি জানি, এটা তোমার চাহিদা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা সবার আগে আনবো। তারপর তারপর যেগুলো আনতে হবে তোমাদের কমেন্ট না করলে তো আমি আনবো না, বা আমি আমার নিজের ইচ্ছা মতো আনবো, স্যার আমার ওটা লাগবে না তাও এটা এনে দিলেন, তখন কিন্তু বললে হবে না, ঠিক আছে। তো এই যে কল টু অ্যাকশন, এইটা তোমাদের কাজ। তোমরা কমেন্ট করে জানাবে যে কি তোমাদের আগে প্রয়োজন, ঠিক আছে। যেটা তোমাদের আগে প্রয়োজন হবে সেটা আগে আনা হবে। তো অবশ্যই কমেন্ট করবে। আর এই যে কথাবার্তা বলেছি, তোমাদের বকাবকি করেছি, ঠিক আছে, প্রথম দিনেই বকাবকি করে দিলাম, ঠিক আছে। এতে তোমাদের একটু রাগ টাগ হতে পারে, কিছু মনে করো না। এরপরের থেকে আর একটু বেশি বকা খেতে হবে, ছাগল গরু অনেক কিছু এখনো বলবো বাকি রয়েছে। চলো, তো আজকের দিনে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।